নমস্কার, এএনএম নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে। আজকে কথা বলবো একটা ভিন্ন বিষয় নিয়ে, খুবই ইন্টারেস্টিং বিষয়। আমাদের সাথে আছেন শ্রী সুব্রত গুপ্ত, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার। হয়তো ভাবছেন ফুড প্রসেসিং হর্টিকালচারের সাথে আমাদের কি সম্পর্ক, সেটাই জানবো, সেটাই আরও বিশদে জানবো সুব্রতবাবুর কাছ থেকে। নমস্কার সুব্রতবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সব থেকে প্রথমে যে প্রশ্নটা মনের মধ্যে জাগে যে আজকে চাষি ভাই, চাষবাস হচ্ছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই চাষবাসকে ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার, বিশেষ করে হর্টিকালচারে কীভাবে আরও বিস্তারিতভাবে এই চাষকে আপনারা বাহবা দিচ্ছেন, আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, আমাদের যে খাদ্যাভ্যাস, তাতে সবজি ফল চিরকালই আমরা খেয়েছি, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু যেটা হয়েছে বিগত কয়েক দশকে, ইন্টারনেটের কারণেই বলুন, সারা পৃথিবীর সাথে যোগাযোগের কারণেই বলুন, আমাদের লাইফস্টাইলের কারণেই বলুন, এবং লাইফস্টাইলের কারণে যে সমস্ত রোগ হচ্ছে সেই কারণেই বলুন, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের সবজির প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে। আমার মনে আছে আজ থেকে প্রায় 5 দশক আগে আমাদের এখানে বাংলার যে বাজার, সেখানে ক্যাপসিকাম সেরমভাবে পাওয়া যেত না। ক্যাপসিকাম আমরা সবাই খেতামও না। কিন্তু আজকে আপনি দেখুন, ক্যাপসিকামের বিভিন্ন পদ বাঙালির রান্নাঘরে চলে এসছে। ঠিক তেমনিভাবে গত 1-1.5 দশকে অনেক ধরনের সবজি আমাদের পাতে চলে এসছে, যেগুলো আমরা সাধারণভাবে বাঙালিরা খেতাম না। যেমন আমাদের পকচয়, যেমন আমাদের চাইনিজ ক্যাবেজ, যেমন আমাদের বেল পেপার। এগুলো কিন্তু আগে আমাদের ট্র্যাডিশনাল বাঙালি খাবারের মধ্যে এগুলোকে ধরা হতো না। তো মানুষের নলেজ যত বাড়ছে, বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশের খাদ্যাভ্যাস নিয়ে, বিভিন্ন প্রদেশের খাদ্যাভ্যাস নিয়ে মানুষের চাহিদা সেগুলো বাড়ছে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যে আমাদের যারা চাষি ভাইরা, তারা খুব ট্র্যাডিশনাল চাষ করতেই অভ্যস্ত ছিলেন অনেক শতক ধরে। ধান চাষ হতো, গম চাষ হতো, আলু চাষ হতো, আপনার তৈলবীজ বিভিন্ন রকমের যেমন সর্ষে, এই চাষ হতো, ডালের চাষ হতো। তো এই চাষগুলো করার পেছনে একটা বড় কারণ ছিল যে এই চাষগুলো করা তুলনামূলকভাবে সহজ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর যে ফসল হতো, সেই ফসলটা অনেকদিন রাখা যায়। তাহলে চাষিদের কাছে এটা একটা ইন্স্যুরেন্সের মতো। নিজেদের যেটুকু বাড়ির প্রয়োজনে রাখলেন, বাকিটা একটা দীর্ঘ সময় ধরে তারা বাজারে আস্তে আস্তে বিক্রি করলেন, বিক্রি করে তার আয় পেলেন। এটা একটা কারণ ছিল। এটার মধ্যে তো অনেক পেস্টিসাইডস এবং এগুলো ইউজ হতো। এবং এই যে চাষগুলো হতো ট্র্যাডিশনাল, এই চাষগুলোতে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, উইডিসাইড এসবের অনেক ব্যবহার হতো। তো আমরা এই হর্টিকালচারটা কেন এত আলাদাভাবে কেন দেখা হচ্ছে, এটা দেখা হওয়ার দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে আমরা অনেক নতুন নতুন ফল, অনেক নতুন নতুন সবজি, এটার আমরা চাহিদা বেড়েছে আমাদের মধ্যে। আরেকটা কারণ হচ্ছে যে কৃষকরাও বুঝতে পারছে যে এই ধরনের ফসল যদি করা হয়, তার থেকে আয়ের সম্ভাবনা অনেক বেশি অনেক ক্ষেত্রেই। সেই জন্য আজকে আপনারা যদি যান বাজারে, ব্রকলি পাবেন, অনেক বেশি দামে বিক্রি হয়। গাজর, বিট, বকচয়, আইসবার্গ লেটুস, এ সমস্ত অনেক বেশি দামে বিক্রি হয়। আর যেগুলো ট্র্যাডিশনাল সবজি, সেগুলো তৈরি করার পিছনে যে একটা নতুন ধারণ যে দিয়েছে হর্টিকালচার, যে আপনি পেস্টিসাইড ছাড়া, ফাঙ্গিসাইড ছাড়া তৈরি করা যায়। আমি সেইটার মধ্যে আসছি। আসলে যেটা হচ্ছে যে আমাদের যেমন ধরুন, আমাদের যে গতানুগতিক যে চাষ হয়, ধানের চাষ হয়, সেখানে ফ্লাড ইরিগেশন ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রেই। পুরো মাঠে জল দিয়ে দেওয়া হয়, সেই জল তারপরে সেই জল আস্তে আস্তে শুকিয়ে যায়, ধান বড় হয়। কিন্তু এতে জলের অপচয় প্রচণ্ড হয়, এবং আমরা জানি যে আজকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় জলের একটা বিরাট সমস্যা হচ্ছে। ভূগর্ভস্থ জল আমরা আনকন্ট্রোলডভাবে যদি তুলে সেটাকে যদি চাষের জন্যই হোক বা অন্য কোনো কাজেই ব্যবহার করি, তাহলে এমন একটা দিন আসবে যেদিন আমরা এই জলের এটা পাবো না, এই সোর্সটা আমরা সেভাবে পাবো না।
সুতরাং জল কনজার্ভ করাটা একটা বড় দিক হয়ে দাঁড়িয়েছে। হর্টিকালচারে যেটা আমরা দেখছি যে এই যে ট্র্যাডিশনাল যে চাষগুলো হতো, এই ট্র্যাডিশনাল চাষগুলোতে আমরা যদি নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারি তাহলে বেশ কিছু অল্প জায়গায়, অল্প জলে, অল্প পেস্টিসাইডে আমরা অনেক উন্নত মানের ফসল করতে পারি। এর আমি দু একটা উদাহরণ দেব। আমরা যে জিনিসটায় খুব জোর দিচ্ছি এখন সেটা হচ্ছে প্লাস্টিকালচার। এখন আপনারা বলতেই পারেন যে প্লাস্টিকালচার মানে প্লাস্টিকের ব্যবহার করে চাষ করা। সারা পৃথিবীতে প্লাস্টিকের বিরুদ্ধে আমরা অনেক কিছু কথা শুনি যে প্লাস্টিক ব্যবহার করা ক্ষতিকর, প্লাস্টিক এনভায়রনমেন্টকে নষ্ট করে দেয়। এটা ঠিকই যে প্লাস্টিকের ব্যবহার যতটা সীমিত রাখা যায় ততটাই ভালো, কিন্তু প্লাস্টিকের কিছু ব্যবহার আছে যেটা আমাদের এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য বিরাট সাহায্য করে। তার একটা বড় দিক হলো আমরা কৃষকদের বোঝাচ্ছি যে তোমরা খোলা মাঠে চাষ না করে প্লাস্টিকের ঘরে চাষটা করো, যেটাকে আমরা বলি পলি হাউস। এই পলি হাউস হচ্ছে একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমরা তার যে দেওয়াল, সেই দেওয়ালটা হয় প্লাস্টিকের ফিল্মের, একটা স্পেশাল ধরনের প্লাস্টিকের ফিল্ম। তার বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক আছে, আলট্রাভায়োলেট ঢুকতে দেয় না ইত্যাদি ইত্যাদি, অনেক আছে, তাপমাত্রা ভেতরে রক্ষিত হয় ইত্যাদি। কিন্তু এই প্লাস্টিকের ঘরে অর্থাৎ পলি হাউসে যদি আমরা চাষ করাতে পারি কৃষকদের দিয়ে, এখন পশ্চিমবঙ্গে অনেক জায়গায় পলি হাউসে চাষ হচ্ছে, তাহলে দেখা গেছে যে খোলা মাঠে চাষ করলে যতটা উৎপাদন হতে পারে কোনো ফসলের, পলি হাউসের মধ্যে চাষ করলে তার থেকে 2.5 থেকে 3 গুণ উৎপাদন হতে পারে। অর্থাৎ তার কম জায়গায় বেশি ফসল এবং তার থেকে লাভও অনেক বেশি কৃষকের। তবে এটা ঠিকই যে পলি হাউস তৈরি করার খরচ আছে এবং এই খরচের একটা বড় অংশ, এই খরচের 50% সরকার দেয় সাবসিডি হিসেবে। তো পলি হাউসের লাভ কী কী? 1 নম্বর হচ্ছে যে আমরা ভেতরে যে ফটোসিনথেসিস হয়, সালোক সংশ্লেষ, যেটার জন্য সবজি বলুন ফল বলুন যেটা তৈরি হয় গাছে, সেই ফটোসিনথেসিসের রেটটা অনেক বেড়ে যায় পলি হাউসের মধ্যে যদি করা যায়। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু এটা ওপেন ফিল্ড নয়, খোলা মাঠ নয়, মাটির যে আর্দ্রতা, সেই আর্দ্রতাটা কিন্তু রক্ষিত হয়। এখানে কিন্তু জলের লস, এভাপোরেশন লস অনেক কম হয়, অর্থাৎ আমার জলের ব্যবহার কমে যায়। তৃতীয় হচ্ছে পলি হাউসে কোনো পোকামাকড় ঢুকতে পারে না, খুবই অল্প ঢুকতে পারে। সুতরাং পলি হাউসের মধ্যে পোকামাকড় যেহেতু ঢুকতে পারে না, আমার পেস্টিসাইডের ব্যবহার কমে যায়। পলি হাউসের মধ্যে বৃষ্টির জল এসে সেরমভাবে পড়তে পারে না, তার ফলে ভেতরে যে আমাদের যে মাটির মধ্যে যে সমস্ত সার আছে, যে নিউট্রিশন আছে, সেগুলো জলে গুলে বেরিয়ে যায় না। সুতরাং আমাদের সারের ব্যবহার কম হয়, উইডিসাইডের ব্যবহার কম হয়, ফাঙ্গিসাইডের ব্যবহার কম হয়। অর্থাৎ ওভারঅল আমার যে ফসল তৈরি হয় সে ফসলের গুণমান অনেক ভালো হয়। আর যেহেতু উৎপাদনও বেশি হয়, চাষির কাছে এটা অনেক বেশি লাভজনক। ঠিক একইভাবে আমরা আরেকটা জিনিসও খুব জোর দিচ্ছি এখন, সেটা হলো পলি মালচিং। পলি মালচিং হলো যে খোলা মাঠেই চাষ হচ্ছে, যে সমস্ত সবজি, যে সমস্ত ফল আমরা পলি হাউসের মধ্যে করতে পারবো না, যেমন আমরা আম গাছ পলি হাউসের মধ্যে করতে পারবো না, লিচু বা পেয়ারা পলি হাউসের মধ্যে করতে পারবো না। তো এই যে সমস্ত গাছ যেগুলো আমাদের খোলা মাঠে করতে হবে, সেখানে আমরা মাঠের মাটিটাকে এক ধরনের স্পেশাল প্লাস্টিক ফিল্ম দিয়ে ঢেকে দিচ্ছি। তাতে আমাদের মাটির আর্দ্রতা বজায় থাকছে, মাটি শুকনো হয়ে যাচ্ছে না, সুতরাং জলের প্রয়োজন কমে যাচ্ছে। তার সাথে আমরা ড্রিপ ইরিগেশন দিচ্ছি, ফোঁটা ফোঁটা জল গাছের গোড়ায় ঠিক পৌঁছে যাচ্ছে, যেটুকু দরকার সেটুকু। আর সেই জলের সাথে আমরা যেটুকু সার দরকার সেটুকু সারই দিচ্ছি, আমরা বেশি সার দিচ্ছি না। তার ফলে সারের ওপর যে খরচ সেটাও কমে যাচ্ছে। এবং এই মালচিং করার ফলে আরেকটা জিনিস হচ্ছে যে গাছের গোড়ায় বিভিন্ন ধরনের যে আগাছা, সেগুলো হওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ মাটিটা তো প্লাস্টিক দিয়ে কাভার্ড। সুতরাং যেহেতু ওটা হচ্ছে না, তারা ওই গাছের পুষ্টিটা নিয়ে নিতে পারছে না। আর আরেকটা বড় লাভ হচ্ছে যে কৃষককে অতিরিক্ত মজুর লাগিয়ে সেই সব আগাছাগুলোকে তুলতে হচ্ছে না, সুতরাং সেখানেও সাশ্রয়। তো এই মালচিংটা আমরা দেখেছি গত 2 বছরে আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় কৃষকরা খুব ভালোভাবে নিয়েছে এবং অনেক জায়গায় এটা ব্যবহার শুরু হয়েছে। এখন আমরা
নিখরচায় দিয়ে দিচ্ছি কৃষকদের, কারণ তাদের অভ্যেসটা তৈরি করানোর জন্য। এবং আমরা মনে করি যে আগামী 2-3 বছর 4 বছরে যখন তারা বুঝতে পারবে এর লাভটা কতখানি, তখন তারা নিজেরাই এটা ব্যবহার করতে শুরু করবে। এই দুটো পদ্ধতি। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞেস করি, এই যে ধরুন আমাদের দৈনন্দিন জীবনে যে সবজিগুলো ব্যবহার করি আমরা, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, পটল, ঝিঙে, এগুলো কি আপনাদের এই নতুন পদ্ধতিতে, হর্টিকালচারের পদ্ধতিতে তৈরি করছে চাষিরা? আমি বললে পরে কি এই পদ্ধতিতে তৈরি করা, যে কম পেস্টিসাইডে, কম ফাঙ্গিসাইডে করা, এগুলো কি বাজারে দেখুন, আসছে? এটা কৃষকদের মানে যে অভ্যেস, সেই অভ্যেস বদলানো একটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সিজন লাগবে। কিন্তু আমরা যেটা করছি, আমরা প্রতিটি জেলায় বেশ কিছু জায়গায়, বিশেষ করে প্রগতিশীল চাষি যারা, তাদের কাছে এই প্রযুক্তিগুলো আমরা দিয়ে দিচ্ছি, তাদের প্রশিক্ষণ দিচ্ছি। এবং আরেকটা জিনিস আমরা যেটা করছি, যে কৃষকরা যে বীজ ব্যবহার করতেন এতদিন, ট্র্যাডিশনাল যে বীজগুলো ব্যবহার হতো, আমরা এখন হাইব্রিড বীজ দিতে শুরু করেছি। এই হাইব্রিড বীজগুলো ফলন বেশি এবং এগুলো রোগ খুব সহজে হয় না, সেজন্য কৃষকদের কাছেও সেগুলো, তার জন্য পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড ইত্যাদি ব্যবহারটা অনেকটা কম করতে হচ্ছে। তো এটা পুরোটাই একটা প্যাকেজ অফ প্র্যাকটিস, অর্থাৎ পুরো জিনিসটা আমাদের কৃষকদের কাছে নিয়ে যেতে হবে। কৃষকরা যখন নিজেরা উপলব্ধি করতে পারবেন যে তাদের এই পদ্ধতিতে চাষে তাদের লাভ অনেক বেশি হচ্ছে, ক্ষতি কম হচ্ছে, তখন তারা নিজেরাই এটা ব্যবহার করতে শুরু করবেন। আমি এটা বলতে পারবো না যে আমাদের রাজ্যের সমস্ত কৃষক বা বেশিরভাগ কৃষক এই ধরনের চাষ ইতিমধ্যে করতে শুরু করেছেন, সেটা সঠিক কথা বলা হবে না। কিন্তু এটা বলতে পারি যে আমরা এই যে প্রযুক্তিগুলো, এগুলো কৃষকদের কাছে নিয়ে যেতে পেরেছি এবং প্রতিদিন বেশি বেশি করে কৃষক তারা এই ধরনের পদ্ধতি নিচ্ছে। কিরকম সাড়া পাচ্ছেন কৃষকদের কাছ থেকে? খুবই ভালো, খুবই পজিটিভ সাড়া পাচ্ছি। এবং আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমি জলপাইগুড়িতে, ঠিক বাংলাদেশ বর্ডারে, এই বছর 2 আগে গেছিলাম। সেখানে আমি দেখছিলাম পলি হাউসের মধ্যে তারা ফুল চাষ করছে, জারবেরা। সেখানে আমি যেতেই সেই গ্রামের প্রায় 8 জন না 9 জন কৃষক আমাকে ঘিরে ধরল। তারা 9 জনই তারা পলি হাউস পেয়েছেন, তারাও 1 বছর আগে পেয়েছেন। সেই পলি হাউসে তারা জারবেরা চাষ করছে। সেই জারবেরা ফুল আপনারা জানেন খুব ভালো দামে বিক্রি হয় বাজারে। সেই ফুল তারা গৌহাটির বাজারে পাঠাচ্ছেন আর শিলিগুড়ির বাজারে পাঠাচ্ছেন। তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা কি চাষ করতেন আগে? তারা বললো যে আগে তো আমরা ধান চাষ করতাম, কিন্তু ধান চাষ আমরা ছেড়ে দিয়েছি। তার কিছুদিন পরে আমরা ধান চাষের বদলে, কারণ এত জল লাগে, এত ইলেকট্রিসিটি লাগে সেই জল তুলতে, আমরা তারপরে সবজি চাষ করা শুরু করেছিলাম। কিন্তু যখন আমরা পলি হাউস পেলাম, আমরা পলি হাউসের মধ্যেই জারবেরার চাষটা করছি। তো আমি ওদের বললাম যে তাহলে আপনাদের কীরকম লাভ হচ্ছে? বললো যে আমার জারবেরা চাষ করার ফলে আমি যে খরচ করেছিলাম এই পলি হাউস তৈরি করার, সেই খরচ আমার 1.5 বছরের মধ্যে উঠে এসছে আমার টাকা। তো আপনার কাছে অনুরোধ, আপনারা আমাদের আর একটা করে ইউনিট স্যাংশন করে দিন। তা আমি ওদের বললাম যে আমি চেষ্টা করব, আমরা তো সব জায়গায় দিচ্ছি, সুতরাং সবাইকেই ভাগ করে করে দিতে হবে। তো আপনারাও নিশ্চয়ই পাবেন, যেহেতু আপনারা করছেন, কিন্তু আপনাদের পেতে হয়তো অন্যরা পাবে, তারপরে আপনারা পাবেন। তো এইটা হচ্ছে কৃষকদের রেসপন্স। যেখানে যেখানে কৃষকরা পলি হাউস এ চাষ করছেন, আমরা প্রায় 95% জায়গায় দেখছি তারা অতিরিক্ত দাবি করছেন এই পলি হাউসের জন্য। তো এখানে একটা খুব বড় কথা বললেন যে প্লাস্টিক, যেখানে প্লাস্টিক বর্জন করার কথা বলে সারা দুনিয়া, সেইখানে প্লাস্টিককে কিভাবে আপনারা সফলভাবে ব্যবহার করতে পারছেন। তো এটা পশ্চিমবঙ্গে কতটা জায়গায় করতে পেরেছেন এখনো পর্যন্ত, আর ভবিষ্যতে পরিকল্পনা কি? দেখুন, আমরা প্রতি বছরই 2 লক্ষ থেকে 3 লক্ষ স্কোয়ার মিটার এরকম পলি হাউস করতে পারছি এখন অবধি। আমরা আশা করছি যে এই সংখ্যাটাকে আমরা 2 থেকে 3 গুণ করে ফেলতে পারবো আগামী দিনে। কিভাবে পারবো সেটাও একটু বলে দিই। এটাও একটা ছোট্ট গল্প, তার থেকে আপনারা বুঝতে পারবেন। দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে যেহেতু পাহাড়ি জায়গা, এখানে আর বৃষ্টিও হয় অনেক মাস বছরে, ধসের একটা সমস্যা আছে। আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে হনুমান এবং অন্যান্য বন্য জানোয়ার টানোয়ার যারা ফসল নষ্ট করে দেয়। তো আমি বছর 2 আগে এই লাভাতে একটা গ্রামে গেছিলাম।
সেখানে রাত্রিবাস করেছিলাম। তো সেখানে আমাকে ওখানকার কিছু কয়েকটি গ্রামের কৃষকরা, বিশেষ করে মহিলারা, তারা রাত্রে আমার সাথে দেখা করতে এসেছিলেন 4 ঘন্টা হিটে। তারা এসে বললেন যে আমরা কোনো সরকারি সাহায্য পাচ্ছি না, আপনারা আমাদের স্কিমটা করে দিন। তাই আমি বললাম আপনারা তো পলি হাউস করতে চান, তো কেন করতে পারছেন না? বললেন যে আপনারা যে 50% যে যেটা বেনিফিশিয়ারির যেটা শেয়ার, সরকার তো 50% দেবে, বাকি 50% তো আমাকে দিতে হবে। এই 50% দেওয়ার সামর্থ্য আমাদের নেই, আপনি 100% ফ্রি করে দেন। তো আমি ওদের বললাম যে সরকারি এই প্রকল্প তো আমি আপনাদের জন্য আলাদা কিছু করতে পারি না, এটা যা প্রকল্পের যা নিয়ম নীতি আছে তার মধ্যেই করতে হবে। বললো তা সেটা যদি হয় তাহলে আমরা এটা কোনোদিনই পাবো না। আমি বললাম ঠিক আছে, এক রাত চিন্তা করতে দিন, কালকে সকালে ফেরত আসুন। পরের দিন সকালে তারা এলেন। আমি বললাম আচ্ছা, আমি দেখছি আপনাদের এখানে প্রচুর বাঁশঝাড় আছে, এই বাঁশঝাড় তো আপনাদের? ওরা বললো হ্যাঁ, এ তো আমাদেরই। বললো এই বাঁশ আপনারা দিতে পারবেন? বললো হ্যাঁ, কেন দিতে পারবো না। আর বললাম যে আপনারা শ্রম দিতে পারবেন? ওরা বললো যে হ্যাঁ, শ্রম কিভাবে দিতে হবে? আমি বললাম যে আমরা প্রকল্প আমি যদি আপনাদের প্রশিক্ষণ দিই, প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি, তাহলে কি আপনি এটা করতে পারবেন? আমরা পলি হাউস তৈরি করার প্রশিক্ষণ আপনাকে দিয়ে দেব, আপনার নিজের শ্রম থাকবে আর আপনার নিজের বাঁশ যেটা আপনারা নিজেরা চাষ করছেন সেটা থাকবে। এই দুটো আপনারা নিজেরা দেবেন, আর আমরা সরকার থেকে আপনাকে পলিফিল্ম আর বিভিন্ন যে সমস্ত জিনিস লাগে, ড্রিপ ইরিগেশনের জিনিসপত্র, অন্যান্য যে সামগ্রী লাগে পলি হাউস করার জন্য, সেগুলো আমরা দিয়ে দেবো। করতে পারবেন? তারা বললো হ্যাঁ, করতে পারবো। আমরা ঠিক আছে, আমরা কলকাতায় গিয়ে এটাকে ডিজাইন করে দেখি যে এই শ্রম এবং বাঁশ মিলিয়ে কত হচ্ছে। যেটা দাঁড়ালো যে আমরা হিসেব নিকেশ করে দেখলাম যে এই দুটো মিলিয়ে মোটামুটি 50% হয়ে গেল। অর্থাৎ ওদের শেয়ারটা ওদের শ্রম আর ওদের বাঁশ দিয়েই কাভার্ড হয়ে গেল, আর আমরা দিয়ে দিলাম বাকি জিনিস আর প্রশিক্ষণ। এই করে 15 মাসের মধ্যে প্রায় 3000 পলি হাউস তৈরি হলো শুধুমাত্র কালিম্পং এবং দার্জিলিং জেলায়। এবং আপনি যদি এখন যান, দেখবেন যে পাহাড়ের সাইড ভর্তি হয়ে গেছে এই পলি হাউসে। আমি একজন কৃষককে জিজ্ঞেস করলাম আপনাদের কি লাভ হলো এতে? বললো আগে আমরা বছরে 3 মাস চাষ করতে পারতাম, এখন আমরা বছরে 8 থেকে 9 মাস চাষ করতে পারি। তো এই ইম্প্যাক্ট যেটা আমরা পাহাড়ে পেয়েছি, এই ইম্প্যাক্ট আমরা সমতলেও পাবো। সমতলে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা একটু বদল করতে হবে, কারণ সমতলের যা স্থিতি তাতে একটু অন্যরকম ডিজাইন করতে হবে। কিন্তু আমার ধারণা এটা আমরা করতে পারবো, এবং আগামী দিনে আমরা এই পলি হাউসটাকে পপুলারাইজ করে ফেলতে পারবো সব জায়গায়। শেষমেশ জিজ্ঞেস করবো আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা, পলি হাউস সমেত আর কি কি পরিকল্পনা নিয়েছেন? দেখুন, আমাদের অনেকগুলো জিনিস আছে। একদিকে আমরা বেশ কিছু এক্সোটিক গাছ পপুলারাইজ করার চেষ্টা করছি। এক্সোটিক বলতে যেমন ধরুন আভোকাডো, আমরা আভোকাডো চাষ শুরু করেছি। অনেক আভোকাডো চারা আমরা দক্ষিণে কুনুর থেকে, তামিলনাড়ু থেকে আনিয়ে কৃষকদের মধ্যে দিয়েছি। আমরা কিউই চাষ শুরু করেছি পাহাড়ে, সেটাও মোটামুটি সাকসেস পাচ্ছি। আমরা বেশ কিছু ফল সেগুলো আমরা ইন্ট্রোডিউস করতে পেরেছি, এবং সেটা খুব সাফল্যের সাথে হচ্ছে। আপনি জানেন যে আমাদের পশ্চিমাঞ্চলে একটা জলের সমস্যা আছে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি। এখানে কৃষকরা ধান চাষ করতো, বৃষ্টি হলে ধান চাষ হতো, বৃষ্টি না হলে ধান চাষ হতো না। আমরা সেখানে তাদের ওইখান থেকে সরিয়ে নিয়ে এসে তাদের আম চাষ করাচ্ছি এবং কলা চাষ করাচ্ছি। অত্যন্ত সাফল্যের সাথে তারা করছেন। আমি গত 2 বছরে দেখেছি বেশ কিছু কৃষক কয়েক হাজার একর জমি কলা এবং আম্রপালি আমে ঢেকে গেছে, এবং তারা ভালো প্রফিট করছেন। সুতরাং আমরা একদিকে নতুন ধরনের ফল এবং নতুন ধরনের সবজি কৃষকদের কাছে নিয়ে যাচ্ছি, যার থেকে লাভ হতে পারে। আর দ্বিতীয় আরেকটা জিনিস করছি, সেটা আমরা এখনো বিরাট সাফল্য পাইনি, কিন্তু কাজটা শুরু করেছি। সেটা হলো যে বেশ কিছু গাছ আমাদের গ্রাম বাংলায় ছিল যেগুলো ট্র্যাডিশনাল গাছ। তেঁতুল ছিল, বেল ছিল, করমচা ছিল, এগুলো আর আজকাল দেখতে পাবেন না। আপনি যদি গ্রামাঞ্চলে যান, আপনি এই গাছগুলো দেখতে পাবেন না। তো এইগুলোকে রিভাইভ করার জন্য আমরা উন্নত জাতের বেল, উন্নত জাতের তেঁতুল, উন্নত জাতের কাঁঠাল, এই চারাগুলোকে আমরা কিছু ইম্পোর্ট করছি, কিছু নিজেরা তৈরি করছি, এগুলো আমরা আস্তে আস্তে
আমরা গ্রামাঞ্চলে আরও স্প্রেড করব। তো আমাদের দুটো দিকই থাকবে, এক হচ্ছে আমরা বিদেশি কিছু এক্সোটিক কিছু ভ্যারাইটি যেগুলো এখানে হওয়া সম্ভব সেগুলোকে যেমন উৎসাহ দেব, আবার তেমনি যে সমস্ত ট্র্যাডিশনাল ফল এবং ফসল যেগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলোকেও যাতে রিভাইভ করা যায় তার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। দুটো খুব বড় জিনিস আপনার শুনলাম যে এক্সোটিক ফলগুলোকেও আপনারা এনকারেজ করবেন, সাথে সাথে যেগুলো ট্র্যাডিশনাল ফল আছে সেগুলো যাতে আরও ভালোভাবে, বিশেষ করে যেটা আমাদের পক্ষে বা মানুষের পক্ষে যেটা সবথেকে বড় কথা, যে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড ছাড়া তৈরি করার যে একটা পরিকল্পনা আপনারা নিয়েছেন সেই জিনিসটা ফলপ্রসূ হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। সাথে সাথে প্লাস্টিককে ব্যবহার করে কিভাবে আরও উন্নত মানে চাষ করা যায় সেটাও আপনি বুঝিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ সুব্রতবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্যে এবং এই বিষয়গুলো বিস্তারিতভাবে সরলভাবে বোঝানোর জন্যে। আপনারা দেখতে থাকুন এএনএম নিউজ। আগামী দিনে আবারও আমরা এরকম অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার। নমস্কার। Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.